মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আচ্ছা শোনো, আমাকে 10,000 টাকা দাও তো। 10,000 টাকা কেন? আমি তো তোমাকে যাবতীয় খরচের টাকা দিয়ে দিয়েছি। না না, আমি তো অস্বীকার করছি না তুমি আমাকে যাবতীয় খরচের টাকা দাওনি। তুমি আমাকে যাবতীয় খরচে সব টাকা দিয়েছো। বাসা ভাড়া দিয়েছো, বাসার খরচ দিয়েছো, রান্নাবান্না, বুয়া যা যা লাগে সব কিছু দিয়েছো। আমি তোমার কাছে এক্সট্রা টাকা চাচ্ছি। 10,000 টাকা আমার লাগবে, আমার নিজের জন্য। কেন? কারণ কি জানো? কারণ হচ্ছে আমার কোনো কাপড় চোপড় নাই পরার। থাকে না যে মানুষের ভালো কাপড় চোপড় পরতে হয়, আশেপাশে উঠতে বসতে গেলে সুন্দর কাপড় চোপড় লাগে, আমার এরকম কিছু নাই। সে বিয়ের সময় যে কাপড়গুলো দিয়েছিলাম সেই, আর আমার বাসা থেকে আমি কিছু কাপড় নিয়ে আসছিলাম। তারপর আজ অবধি একটা নতুন জামা কাপড় কিনে দাও নাই। আমার জামা কাপড় লাগবে, আমার টাকা লাগবে, টাকাটা আমাকে দাও। হ্যাঁ, প্রয়োজন হলে তো অবশ্যই কিনবে। প্রয়োজন ছিল না তাই কেন নেই? তোমার তো কাপড় চোপড় সবই আছে। হ্যাঁ, কারণ তুমি এতদিন আমার দিকে কোনো খবর রাখো নাই, খেয়াল করো নাই। তুমি যেখানে ছিলা তুমি তাদেরকে নিয়ে শুধু ব্যস্ত ছিলা। এখন এখানে আসছো, এখন এটা আমার দিকে খেয়াল রাখো। কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, আমি নতুন কাপড় চোপড় কিনতে চাই। আর অ্যাকচুয়ালি তুমি আমাকে 10 না 15,000 টাকা দিবে। 15,000 টাকা মানে? 15,000 টাকার জন্য? কারণ আমি তোমার কাপড় চোপড় চেঞ্জ করতে যাচ্ছি। কি একটা বেগুনি কালার শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ বলো তো? কেমন লাগতেছে দেখতে? নতুন বাসা, নতুন সংসার, নতুন পারুল, নতুন তুমি, সব কিছু হবে নতুন, কাপড় চোপড়ও হবে নতুন। আমি তোমারও কস্টিউম সব কিছু চেঞ্জ করবো, তো সব মিলায় 15, 5 তোমার, 10 আমার। দেখো পারুল, মাত্র বাসাটা চেঞ্জ করলাম, সব কিছু মিলে বেশ বড় একটা ঝাপটা আমার উপর দিয়ে গেছে। সেটা একটু কাজে উঠিনি, তারপর তোমার সব চাওয়াই আমি টাকা। বুঝতে পারছি আমি। টাকাটা এখন আমি চাইছি, তাই তোমার এখন অনেক খরচ হয়ে গেছে, অনেক ঝামেলা হয়ে গেছে। এই টাকা ওই বাসার কেউ চাইতো, চেকের পর চেক তুমি লিখে দিতা। আমার টাকা লাগবে, কারণ আমি ঠিক করেছি আমি আর আগের মতো থাকবো না। আমি এখন বাইরে যাব, ঘুরবো ফিরবো। এই কয়দিন তো শুধু রান্না সংসার করতে করতে জীবন আমার শেষ হয়ে গেছে ভাই। এখন আমি বের হবো, আমি বাইরে যাব, ঘুরবো ফিরবো, শপিং করবো, 5টা ফ্ল্যাটে কে আছে ভাবি দেখতে যাবো, আমার অনেক কাজ আছে। টাকা দাও আমাকে। কি ব্যাপার বাবা, ইদানিং তোমাকে দেখছি তুমি দোকানে যাচ্ছ না? হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না, যেতে ইচ্ছে করে না। অসুবিধা নেই, মজিদ তো চালাচ্ছে, কোনো সমস্যা হবে না। বাবা, তুমি যদি দোকানে না যাও, দোকানে গিয়ে না বসো, তাহলে তো বাসায় এরকম একা একা থাকতে থাকতে তোমার ডিপ্রেশন মোটেও কমবে না, বরঞ্চ তুমি ডিপ্রেস থাকবা এবং ডিপ্রেশন বাড়তেই থাকবে। তুমি যদি রেগুলার দোকানে যাও, কাজের মধ্যে থাকো, তুমি ভালো থাকবে বাবা। দেখ, আমি বেশ ভালো আছি। আমি ওই এখন দোকানে বসতে পারবো না, বুঝেছিস? ওই কাস্টমারদের সাথে এত বেশি কথা বলতেও ভালো লাগে না এখন। আর ওই ঘুরে ফিরে সবাই তো খালি ব্যক্তিগত প্রশ্ন করে, এগুলো আমার ভাল লাগছে না এখন। আমি ঘরে আছি, বেশ ভালো আছি, ঘরে বসে লেখালেখি করছি, একটা ফিচার পাঠাবো পত্রিকায়, এই যে ড্রাগ নিয়ে লিখছি, এই বেশ ভালো আছি আমি। কিন্তু বাবা, আমাদের ফ্যামিলির সিচুয়েশন সব কিছু মিলিয়ে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা তো আমি বুঝি, এবং তুমি সেগুলো নিয়ে আসলে চিন্তাগ্রস্ত অবস্থায় আছো, যেগুলো তোমাকে আসলে মানসিক চাপ দিচ্ছে। তুমি যদি রেগুলার দোকানে যাও, তোমার সাথে কাস্টমারদের ইন্টারাকশান হয়, বিভিন্ন মানুষের সাথে যদি ইন্টারাকশান হয়, তখন আসলে তোমার মাইন্ডটা ডাইভার্ট হবে ডিফারেন্ট ওয়েতে।
এছাড়া তো তোমার মাইন্ড এখন সেন্ট্রালাইজড হয়ে আছে, এর জন্য তুমি একটা জিনিসই চিন্তা করছো, ডিপ্রেশনে ভুগছো বাবা। বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন কথা বলবে, কাজের মধ্যে বিজি থাকবে, তারপরে কাজ শেষে দোকান থেকে যখন ঘরে আসবে, আমি আছি, লিপি আছে, রোমানা আছে, আমাদের সাথে কথাবার্তা বলবে, দেন ইউ উইল ফিল গুড বাবা। তুমি বোঝার চেষ্টা করো একটু। আচ্ছা তোরা বুঝতে পারছিস না কেন? আমি বলছি যে আমি ঘরের মধ্যেই অনেক ভালো আছি, আমাকে আমার মতো থাকতে দে না তোরা, কোনো সমস্যা নেই তো। শুধু পারভেজটা সুস্থ হয়ে আসলেই দেখবি আমি দিব্যি আগের মতন হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই। বাবা, পারভেজের বিষয়টাকে তুমি এরকম নেগেটিভভাবে কেন নিচ্ছ? প্রত্যেকটা জিনিসের নেগেটিভ দিক যেরকম থাকে, পজিটিভ দিকও থাকে। তো পারভেজের বিষয়টা পজিটিভলি নাও। পারভেজকে আমরা কিছুদিনের জন্য রিহ্যাবে দিয়েছি, ও তো সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফেরত আসবে। এখনও ওখানে একা আছে, কিভাবে আছে না আছে এগুলো চিন্তা করে যদি মানসিক চাপ নাও, তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি চিন্তা করো যে কিছুদিন পর তো চলেই আসবে, আসলে তো আমরা আবার নর্মাল লাইফ লিড করবো। এখন ওর কথা চিন্তা করে যদি তুমি তোমার রেগুলার লাইফ একদম বন্ধ করে দাও, যেভাবে চলতে সেভাবে না চলো, তাহলে তো তুমি ভালো থাকবে না বাবা। তুমি তোমার রেগুলার লাইফটা একদম ঠিকঠাক রাখো বাবা। কিছুই ঠিক হবে না। এই যে দেখ, এরকম একটা সময় রুহুল আমিন চলে গেল, ওর কি উচিত হয়েছে বল? ঠিক আছে, আমরা না হয় বলেছি যে একটা নতুন বাসা নিয়ে ওকে উঠতে, কিন্তু তারপরে এই সময় সে এইভাবে চলে যাবে? ওর একটা দায়িত্ব ছিল না? আর গিয়েছে খুব ভালো কথা, খোঁজ খবর তো নিতে পারে। বাবা, তুমি চাচাকে ভুল বুঝছো। চাচাকে তো তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছো, তাই না? যে কমপ্লেক্স সিচুয়েশনটা তৈরি হয়েছিল, চাচা যদি এ বাড়িতে স্টে করতো তাহলে কমপ্লেক্সিটিটা দিনে দিনে বাড়তেই থাকতো। এখন সে আলাদা আছে, হয়তোবা সে খুব চাপের মুখে আছে বলেই এসে কন্ট্যাক্ট করতে পারছে না আমাদের সাথে। কিন্তু চাচাকে ভুল বোঝার কোনো দরকার নেই, কারণ সে তো লোক পাঠিয়ে হোক, যেভাবে হোক আমাদের সাথে তো কন্ট্যাক্টটা রাখছে ঠিকই। কোথায় কন্ট্যাক্ট রাখছে? একটা ফোন করতে পারে না, সে ফোন করে না। ওর কোনো কিছু প্রয়োজন হলে, প্রয়োজন মানে কি, দলিল দস্তাবেজে যদি কোনো সই করতে হয় তাহলে সে লোক পাঠিয়ে দেয়। আর রুহুল আমিন আর আগের মতো নেই রে, আগের মতো নেই বাবা। তুমি ডিপ্রেশন থেকে, সব কিছু তোমার ডিপ্রেশন থেকে বলছো তুমি। তুমি এরকম করো না বাবা, টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি আচ্ছা ঠিক আছে, তোমাকে দোকানে যেতে হবে না, তুমি লেখালেখির কাজই করো। এই মাদক নিয়ে ভালো ভালো ফিচার লেখো। আমি রোমানাকেও বলে দিব যে ওর পরিচিত যেসব নিউজ পেপার আছে সেগুলোতেও যেন তোমার লেখা ও পাবলিশ করাতে পারে, সেটা ট্রাই করবে। আর তুমি যেটা করো, তুমি একদম টেনশন ফ্রি থাকো। আমি দরকার হলে আমার শরীরের কাজের ফাঁকে ফাঁকে যদি সময় পাই, আমি গিয়ে তোমার দোকানে বসবো, ঠিক আছে? এটা কি হলো? কি হলো? তোমাকে আমি এই প্রথম আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিয়ে গেলাম, একটা গেট টুগেদার ছিল। তুমি আমার ফ্রেন্ড সার্কেলের সবার সামনে বোঝাতে চেয়েছো যে তুমি আমার সাথে হ্যাপি না। মানে কি? মানে কি মানে? তোমার কি দরকার ছিল সবাইকে বোঝানোর যে তুমি আমার সাথে হ্যাপি না? তোমাকে আমি সবকিছুতে জোর করি? খুব দরকার ছিল সবাইকে বোঝানোর এটা? এই প্রথম তোমাকে নিয়ে গেছি আমি আমার ফ্রেন্ডের সামনে, কেন করলা তুমি এটা? দেখো, আমি সবসময় যেরকম, আমি সবসময় যেভাবে কথা বলি, যেভাবে চলি, আমি ঠিক সেভাবেই ছিলাম। আমি তো নতুন কিছু করিনি। ও, তুমি যখন ওই বাসায় থাকতা, সবাই মিলে যখন খুব ফুর্তি হতো, তুমি কি তখন কোনায় গিয়ে পানি খেতা? জয়েন করতে না সবার সাথে? আজকে যখন তুমি দেখলে আমরা সবাই মিলে এত মজা করছি এতদিন পর, তুমি কেন কোনায় বসে গিয়ে পানি খাচ্ছিলা? তুমি কেন জয়েন করলা না আমাদের সাথে? আচ্ছা পারুল, আমি কি জোর করে যেতে চেয়েছিলাম? মানুষের সবসময় একরকম মুড নাও থাকতে পারে, মুড অফ থাকতে পারে। তোমার বন্ধুর কাছে যাবো বলে আমার মুড অন হয়ে যাবে? তুমি জাস্ট আমাকে ছোট করার জন্য করেছো। আর তুমি কি কস্টিউম পরে গেছো? আমি আমার ফ্রেন্ডের কাছে গেছি, আমি যাই সাথে পরে যেতে পারি। আজকে প্রথম তুমি আমার ফ্রেন্ডের সামনে যাচ্ছ, তোমাকে স্মার্ট হয়ে যেতে হবে না? তুমি কি কাপড় পরে গেছো? তোমায় কতবার বলছি ভালো জুতা পরো, জুতাগুলো রাখছো কেন? কিনছো কেন টাকা দিয়ে জুতা? সুরেকে রাখার জন্য? আর এই গোফ কেন তোমার? তোমাকে আমি আগে বলছিলাম না গোফালা লোক আমার পছন্দ না? আমি এতদিন সবকিছু টলারেট করছি, আমি আজকে থেকে আর কিছু টলারেট করবো না। তুমি গোফ কাটবা। কালকে সকালে ঘুম থেকে ওঠার আগে যেন দেখি তোমার আর গোফ নাই। একটা আনসোশাল, একটা আনস্মার্ট একটা লোককে বিয়ে করছি আমি। এই দাঁড়াও, তুমি আমাকে আনসোশাল বলছো? তুমি অবশ্যই আনসোশাল। বাহ, ভালো লাগলো পারুল, বেশ ভালো লাগলো। আমি তোমাকে ওই বাসা থেকে এখানে নিয়ে আসছি কেন? সোশ্যাল হওয়ার জন্য। চাইছিলাম একটু সুন্দর করে সংসার করি দুজন। তুমি কি করতেছো আমার সাথে? কি করতেছো তুমি আমার সাথে? হ্যাঁ, সব হবে, সব হবে।
জি, কাকে চাচ্ছেন? আপনাকে তো চিনতে পারলাম না। আপনারা কাকে চাচ্ছেন? এটা আফসার আমিন সাহেবের বাড়ি না? জি, ওনারই বাড়ি। তাহলে আপনি কে? আমি ওনার বড় ছেলের বউ। ও, তার মানে এসাকের বউ? জি। আমি এসাকের চাচা বৌমা। ও চাচা। থাক 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 থাক, থাক। কি হলো গো? বাবা, আরে কি আশ্চর্য শফিক, তুমি মানে কোনো কথা নাই বার্তা নাই হুট করে চলে এলে। আরে তোর বড় চাচা মা কোহেল আমার মেয়ে। না বেঁচে থাকো, কত বড় হয়ে গেছে। আসো বাইরে দাঁড়িয়ে রইলে কেন? এসো ভেতরে। এই তুমি এখানে, আমি তোমাকে তো সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন? শোনো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? তোমার ভাইয়ের একটা চাকরি ঠিক করেছি আমাদের অফিসে। না, আমাদের ডিপার্টমেন্টে না, অন্য আর একটা ডিপার্টমেন্টে। তবে কি জানো, ওই সব জায়গাতে একই অবস্থা। তবে কিছুটা ডিসকাউন্ট করে আমি ওর চাকরিটা ওখানে করে দিতে পারবো, অসুবিধা নেই। এত টাকা আসবে কোত্থেকে শুনি? টাকার চিন্তা করছো কেন? আমি দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার টাকার দরকার নাই। তোমার যে সম্পত্তি আছে সেটা বিক্রি করে ওকে টাকা দেবা। ও আচ্ছা, তুমি ঘুষ খেয়ে সেই টাকা দিয়ে তুমি আমার নামে সম্পত্তি কিনেছো, আবার আমার সম্পত্তি বিক্রি করে সেই টাকা তুমি ঘুষ খাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, তোমার ভাইকে একটা কন্ট্রাক্টের লাইসেন্স করে দিই। আমাদের অফিসে যে পরিমাণ কাজ আছে ও যদি করে, সাপ্লাই দিয়ে কুল পাবে না। অবশ্য ওর একা স্বার্থ না, আমারও স্বার্থ আছে। আমার একজন বিশ্বস্ত লোক দরকার, বুঝতে পেরেছো? এই জন্যই ওর কথা বলা। আমার ভাইয়ের জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। দেখো, ও যথেষ্ট মেধাবী ছাত্র, আর তাছাড়া ওর রেজাল্টও খুব ভালো করেছে। ওর নিজের চাকরি নিজেই জোগাড় করে নিতে পারবে। আর তাছাড়া ওকে লেখাপড়া করানোর আমাদের দায়িত্ব ছিল, সেটা আমরা করে দিয়েছি। আর বিশ্বস্ততার কথা, তুমি তোমার নিজের অফিসে নিজের বিশ্বস্ততা দেখো, আমার ভাইকে নিয়ে টেনশন করতে হবে না। মানুষের ভালো করতে নেই আর কি, ভালো করতে গেলে কি। আম্মু, কি মা? আম্মু, আমার লেখা শেষ, আমি টিভি দেখি। আচ্ছা আম্মু, টিভি দেখো, তবে সাউন্ডটা কিন্তু কমিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা। যাও মা, আমরা আসছি। হ্যাঁ, শোনো, তুমি যে বললে তোমার ভাই অনেক ভালো রেজাল্ট করেছে, গুড, খুব গুড। কিন্তু পড়াশোনা যত সহজ, চাকরি পাওয়াটা তত সহজ। আর সেই কথাটা তোমাকে আর তোমার ভাইকে আমি বোঝাতে পারছি না। আমাদেরকে কিচ্ছু বোঝাতে হবে না। এই শোনো, আপা, আপনার চা। থ্যাংক ইউ। আপা, একটা কথা জিগাই। বলো। এগুলো কি চা খান আপা? নাম গ্রিন টি, সারাদিনই চা খান, খালি চা খান। কি হয় এগুলা খাইলে? গ্রিন টি খেলে এভারগ্রিন থাকা যায়। যারা গ্রিন টি খায় তারা সবসময় অনেক সতেজ থাকে, ফ্রেশ থাকে। দেখো না আমি কত সুন্দর স্লিম, ফ্রেশ, সতেজ থাকি সবসময়। গ্রিন টি খেলে এইভাবে থাকা যায়। ও আপা, আরেকটা কথা জিগাই। আপনার এখানে একলাই থাকেন, শ্বশুর শাশুড়ি নাই? শ্বশুর শাশুড়ি তো মারা গেছে অনেক বছর আগে। যেখানে ছিলাম সেখানে থাকতাম ভাসুরের ফ্যামিলিতে। তো ভাসুরের ফ্যামিলিতে আর কতদিন থাকা যায় বলো, তাই আলাদা হয়ে গেল। ও, আপনার ভাসুরের আর কেউ নাই, বউ বাচ্চা? না, ভাসুরের বউ মানে ভাবি অনেক আগে মারা গেছে। তার 4টা বাচ্চা, 4 ছেলে মেয়ে ওই বাসায় থাকে। তাদেরও বিয়ে শাদী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও, ভালো করছেন, ভালো করছেন। একলা একলা থাকেন, ছোট ছোট ফ্যামিলি, এটাই ভালো। জামাই বউ দুইজনে মিলা সারাদিন কুটুর মুটুর ছুটুর ফুটুর করবেন, কেউ কিচ্ছু কনের নাই। আমার কথা একবার চিন্তা করে দেখেন আপা, ওই বাসায় যদি আমি কাম করতাম তাহলে কি হইতো? এতগুলা মানুষ, এই কইতো এটা রান্ধো, ওই কইতো এটা রান্ধো, সারাদিন কাম করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যেত। ভালোই হয়েছে একলা একলা থাকেন। তবে আপা একটা কথা কি, ফ্যামিলিতে একটা মুরব্বি থাকা কিন্তু দরকার। শোনো, তোমার মনে হয় না তুমি খুব বেশি কথা বলো আর তুমি সব কিছু একটু বেশি বেশি বোঝো?
আমার এখানে থাকতে গেলে না এগুলো করা যাবে না, বেশি কথা বলা যাবে না, কোনো কিছু বেশি বেশি বোঝাও যাবে না। জাস্ট তোমার কাজটা তুমি মন দিয়ে করবা, রান্না বান্না করবা, ঘর বাড়ি ঠিক মতো ক্লিন করবা। আর শোনো, একটা কথা সবসময় মাথায় রাখবা, আমি কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি। নিজেও নিট অ্যান্ড ক্লিন থাকবা। আমার সামনে নোংরা মানুষ ঘুরে বেড়াবে, আমার এটা ভালো লাগে না। আমি তোমাকে ঠিকমতো প্রত্যেক মাসে তোমার সাবান, শ্যাম্পু, সোডা যা যা লাগে সব কিছু দিব। নিজেকেও ক্লিন রাখবা, আমার বাসা বাড়ি সব কিছু সুন্দরভাবে ক্লিন রাখবা, ঠিক আছে? আর আরেকটা কথা, যখন তখন না নিচে যাবা না। ড্রাইভাররা আছে, দারোয়ানরা আছে, এরা কিন্তু মানুষ ভালো হয় না। উল্টাপাল্টা টাঙ্কি টাঙ্কি মারবা না কারোর সাথে, কোনো অকারেন্স করবা না। আমি অকারেন্স খুব ভয় পাই বাবা, আমার এগুলো একদম পছন্দ না। কি যে কনা বা, ওইসব পোলা জাতের তো আমি দুই চোখে দেখতে পারি না। কেউ আমার সাথে কোনো কিছু করতে পারবে না। আইলে দুইরা কানের নিচে একটা থাবড়া দিয়ে সুদা করে ফেলাম। তোমাকে এতটা অ্যাগ্রেসিভ হতেও কেউ বলেনি। কানের নিচে কি কি জানি দিবা, এগুলো দিতে তোমাকে কেউ বলেনি। তুমি ওদেরকে অ্যাভয়েড করবা, দূরে থাকবা। আর তুমি অযথা আমাকে না বলে নিচে নামবা না। তোমাকে যখন আমি কোনো কাজে দোকানে পাঠাবো তখনই যাবা, এছাড়া তুমি বাসা থেকে আর বের হবা না, বাসায় থাকবা, বাসার দিকে মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, যাও রান্না যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঠিক চিনলাম না তো আপনাকে। ভাইয়া, আপনি আমাকে চিনতে পারছেন না? ছোটবেলায় আপনি কত আমাকে কোলে নিয়েছেন। আমি আপনাকে কোলে নিয়েছি ছোট থেকে। কি নাম আপনার? ভাইয়া কোয়েল। কোয়েল মানে শফিক চাচার মেয়ে কোয়েল? জি আল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। ভাইয়া, বড় হব না? সেই 8 বছর আগে আপনি আমাকে দেখেছেন। এই 8 বছরের মধ্যে আপনিও আর আমাদের বাড়িতে যাননি, আর আমারও আর ঢাকায় আসা হয়নি। তো বড় হব না এখন? না, মাশাআল্লাহ, অনেক বড় হয়েছো। তো এবার ঢাকাতে আসা কি কারণে? বেড়াতে এসেছো নাকি অন্য কোনো কারণে? না ভাইয়া, বেড়াতে না, মানে আমি তো এইচএসসি পরীক্ষা দিয়েছি, তো সামনে আমার ভার্সিটি অ্যাডমিশন। চিন্তা করলাম যে এখানে থেকেই পরীক্ষাটা দিই, কারণ আপনারা ছাড়া আমাদের তো আর ঢাকায় আপন আত্মীয় নেই। না, খুব ভালো করেছো। এখানে থেকে পড়ালেখা করে দেখো আর কি অ্যাডমিশন টেস্ট দিয়ে কি হয়। আর তোমার এইচএসসি তে কোন সাবজেক্ট ছিল? সায়েন্স, আর্টস আর কমার্স? কমার্সে। কমার্স। তার মানে তুমি ঢাকা ভার্সিটির গ ইউনিটে ভর্তি হবে? ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সবগুলোতেই পরীক্ষা দিব, যেখানে কপালে থাকে আর কি, আল্লাহ তাআলা যেখানে লিখে রাখেন। না, ইনশাল্লাহ ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, হোপ ফর দ্য বেস্ট, যে কোনো একটা ভালো জায়গায় চান্স পাবে। আর শোনো, তোমার ভর্তি সংক্রান্ত ভর্তি ফর্ম তোলার ব্যাপারে বা ইউনিভার্সিটিতে যাওয়ার ব্যাপারে, কোচিংয়ে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের হেল্প যদি লাগে, মজিদ চাচা আছে, ইলিয়াস কাঞ্চন আছে, ওরা আমাদের ফ্যামিলির সব কাজকর্মগুলো করে আর কি। বাইরের যত কাজকর্ম সব কিছু ওরাই দেখে। তুমি ওদেরকে বলো, ওরা তোমাকে সব কিছুতে হেল্প করবে। আর তুমি চাইলে তোমার ভাবির কাছ থেকে হেল্প নিতে পারো, মানে আমার ওয়াইফের কাছ থেকে। তোমার পড়ালেখা রিলেটেড বা অন্য কোনো সমস্যা হলে তুমি তোমার ভাবিকে বলবে, তোমার ভাবি খুব হেল্পফুল, তোমাকে হেল্প করবে, ঠিক আছে?